স্বাধীনতা উত্তর বাংলাদেশ লিখেছেন পিনাকি ভট্টাচার্য। আজ পড়ব এই বইটির প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ, ভারতীয় সেনাবাহিনীর নজিরবিহীন লুটপাট। 12 মার্চ 1972 ঢাকা স্টেডিয়ামে ভারতীয় বাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। বিদায়ী শুভেচ্ছা বাণীতে শেখ মুজিব তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের মহা সংকটের সময়ে আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি, কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সঙ্গে করে নিয়ে যান। কিন্তু দুঃখজনক যে ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সঙ্গে লুটপাট করা বিপুল সম্পদও সাথে করে নিয়ে যায়। কিছু শিখ অফিসার ও তাদের অধীনস্থ সেনারা যশোর, কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং খুলনার শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে। সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী এবং নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও হতবাক করে তোলে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়, মিল ফ্যাক্টরির মেশিনারি ও যন্ত্রাংশ পর্যন্ত লুটপাট করে ভারতীয় সেনারা। পাকিস্তানি বাহিনীর অস্ত্রশস্ত্র ছাড়াও খাদ্যশস্য এবং পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজ, কারখানার মেশিনপত্র ও যন্ত্রাংশ পর্যন্ত লুট করে। এই লুণ্ঠিত সম্পদের আর্থিক মূল্যের পরিমাণ ছিল সব মিলিয়ে সেই সময়ের হিসাবে $2.2 বিলিয়ন। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টি ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলাবারুদ, যানবাহন ও অন্যান্য সরঞ্জাম ভারতে নিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরনো অস্ত্র ফেরত দেয়া হয়। এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ যে এত কিছু নিয়ে যাবার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ট্রাকে ভর্তি করে ভারতে পাচার করেন। ব্রিগেডিয়ার মিশ্র নামে একজন ভারতীয় অফিসারের এই লুটের অপরাধে কোর্ট মার্শালও হয়। প্রখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম উপন্যাসে এই লুটপাট নিয়ে লিখলেন, ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার, এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। পাকিস্তানি বাহিনীর কয়েক হাজার সামরিক, বেসামরিক যান, অস্ত্র, গোলাবারুদ সহ অনেক মূল্যবান জিনিস, এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়া হয়। এই লুণ্ঠন এমন বেপরোয়া আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না এবং ফিটিংসও সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি। 9ম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায়। তিনি যতগুলো কার পেলেন তা রিকুইজিশন করে সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করেন। স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাত্র 20 দিন পর ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। শপথ বাক্য উচ্চারণ করছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন। তখনকার ছাত্রনেতারা, যারা প্রধানত ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন এবং যাদের প্রায় সকলের নামের সাথেই মুক্তিযুদ্ধের সংগঠক পরিচয়টি যুক্ত হয়েছিল, তারা সকলেই ছিলেন মুখ চেনা। পরবর্তীকালে রাজনৈতিক ঘটনা প্রবাহে এদের অনেককেই নানা সুপথে কিংবা বিপথে ধাবিত হতে দেখা গেছে, কিন্তু সেটা পরবর্তী অধ্যায়ের অর্জন কিংবা আত্মবিসর্জন। বিশ্লেষণী দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হচ্ছে, আমাদের স্বাধিকার সংগ্রাম ও তা থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত পৌঁছবার চূড়ান্ত পর্ব 1969 থেকে 71 পর্যায়ে সমাজে বিপুলভাবে সমাদৃত। দেশবাসীর প্রিয় ছাত্রনেতারা জাতীয় চরিত্র নির্ণয় ও নির্ধারণে কতটা বুদ্ধিদীপ্ত, ভবিষ্যৎমুখী ও বাস্তবসম্মত চেতনার পরিচয় দিতে পেরেছিলেন। জাতির ভাগ্য নির্ধারণী রাজনীতির গতিপ্রবাহ নিয়ন্ত্রণ কিংবা তার উপর প্রভাব বিস্তারের কালে এই ছাত্রনেতারা জাতীয় ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্যাশা
ও লক্ষ্য সম্পর্কে কতটা ওয়াকিবহাল আর সতর্ক ছিলেন। দেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের বিশ্লেষকরা ইতিমধ্যেই জাতীয় ইতিহাসের এই পর্বের ছাত্রনেতাদের সাধারণভাবে স্বল্প শিক্ষিত ও অদূরদর্শী হিসেবে চিহ্নিত করতে শুরু করেছেন। পূর্ব বাংলায় পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের কালে এই ছাত্রনেতাদের মধ্যে যে সমাজতান্ত্রিক ধারণার জন্ম হয়, স্বাধীনতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ সম্পর্কে যে চেতনা ও বিশ্বাস তৈরি হয়, তা ছিল অস্বচ্ছ, অপক্ক ও অগভীর। বিভিন্ন দেশে এসব আদর্শের প্রকাশ্য সাফল্য ও শক্তিমত্তা তাদের বিমোহিত করেছিল। কিন্তু এসব আদর্শ অনুসরণ এবং অনুশীলন ও ব্যবহারিক প্রয়োগের জন্য যে আদর্শিক তাড়না, ত্যাগ, তিতিক্ষা, ব্যক্তি ও সমষ্টিগত সংযম, মিথ্যাচারের প্রয়োজন হয়, সেই শিক্ষাবোধ উপলব্ধি ছিল না তাদের। অনেক ক্ষেত্রে তারা বহুল আলোচিত আঞ্চলিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ কবজায় রাখতে ইচ্ছুক বিদেশি শক্তির দ্বারা উদ্বুদ্ধ, নিয়ন্ত্রিত ও পরিচালিত ছিলেন। স্বাধীনতা অর্জনের মাত্র কদিন পর আলোচ্য ছাত্রনেতাদের কজনকে নবীন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার শপথ নিতে দেখা যায়। কিন্তু ওই সময়ই স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী মিত্রবাহিনীরূপী ভারতীয় সামরিক বাহিনীর অফিসার ও সৈনিকরা সমস্ত রাজনৈতিক ও সামরিক রীতিনীতি পদদলিত করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সহায় সম্পদ লুণ্ঠনে ব্যস্ত ছিল। সরকারি, বেসরকারি মিল কারখানা, ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ডিপো, গোডাউন, সমুদ্রগামী জাহাজ, বাস, ট্রাক, মোটরকার লুট, আধুনিক ঘরবাড়ির যাবতীয় ফিটিংস, মূল্যবান যন্ত্রপাতি, ফ্রিজ, টিভি, কার্পেট থেকে শুরু করে সবকিছু তারা ট্রাক বোঝাই করে সীমান্তের ওপারে পাঠাতে শুরু করলো। সামরিক রীতিনীতি লঙ্ঘন করে পাকিস্তানের অন্তত 4টি ডিভিশনের বিশাল বাহিনীর বিপুল পরিমাণ হালকা থেকে ভারী সমুদায় অস্ত্র ও গোলাগুলি, যাবতীয় সাজোয়া যান ও কয়েক হাজার বেসামরিক ও সামরিক যানবাহন, বিপুল সংখ্যক প্রাইভেট কার, ভারী কামান লুট করে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। বাধা দিয়েছিলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 9ম সেক্টর কমান্ডার মেজর জলিল। এজন্য ভারতীয়রা তাকে গুম করে এবং মুজিব সরকার মিডিয়া সেন্সরশিপের মাধ্যমে 2.5 মাস সেই গুমের ঘটনা গোপন রাখে। এজন্য মুজিব সরকার মেজর জলিলের কোর্ট মার্শালও করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে পরিচিত সেদিনের ছাত্রনেতাদের সার্বভৌমত্বের এই ইস্যুতে বিন্দুমাত্র ভূমিকা পালন করতে দেখা যায়নি। ভারতীয় সৈন্যদের লুণ্ঠনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সংগঠক এই ছাত্রনেতাদের কোনো রকম প্রতিবাদ জানাতে দেখেনি সদ্য স্বাধীন বাংলাদেশ। সেদিনের সেই শপথ অনুষ্ঠানে সামনের সারিতে ছিলেন তোফায়েল আহমেদ, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব প্রমুখ। ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে এই বীর সেক্টর কমান্ডার জনগণকে সঙ্গে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুললেন। ফলও পেলেন দ্রুত। 28 ডিসেম্বর তিনি যশোর থেকে অন্তর্হিত হলেন। মেজর জলিল পরে জানান, 31 ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে তিনি গুম হন। যশোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয়। বাড়িটি ছিল পাকিস্তানি বাহিনীর একটি নির্যাতন সেল। বাড়িটি অন্ধকার, রুমে মানুষের রক্তের দাগ ও এলোমেলো ছেঁড়া চুল, কিছু নরকঙ্কাল, সঙ্গে শকুন আর শিয়ালের উপস্থিতির মধ্যে একটা খাটে ডিসেম্বরের শীতের রাতে আধা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দেশের প্রথম রাজবন্দী এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস, নর্তকীর ঘুমনের শব্দ আর সেই সঙ্গে নারী পুরুষের হল্লা। মেজর জলিলের এই গুম হবার সংবাদ 2.5 মাস পরে সরকার স্বীকার করে। এটাই ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম মিডিয়া সেন্সরশিপ। এই বীর মুক্তিযোদ্ধা জলিল মুক্তিযুদ্ধের সময় ছিলেন দেশের কনিষ্ঠতম মেজর, পাকিস্তান আর্মির সাজোয়া বাহিনীর সদস্য এবং অকুতভয় এক সৈনিক। জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরও গুম করে একই সেক্টরের আগরতলা মামলায় অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডিং সিম্যান সুলতান উদ্দিন আহমেদ ও মোহাম্মদ খুরশিদকে। বাকি 2 জন খালাস পেলেও জলিলের কোর্ট মার্শাল হয়। ভাগ্যের নির্মম পরিহাস, সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের। বিচারে জলিল নির্দোষ প্রমাণিত হন। কিন্তু মেজর জলিল এই অন্যায় আচরণের প্রতিবাদে
সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের একটা বাসায় উঠেছিলেন। সেখান থেকেও তাকে বের করে দেয়া হয়। ঢাকায় তার কোনো থাকার জায়গা ছিল না। মতিঝিলে একটা অফিস ছিল সুলতান উদ্দিন আহমেদের, সেখানেই তার সাময়িক আশ্রয় হয়। তার অফিসেই কাঠের পাটাতন দিয়ে বানানো চৌকিতে তিনি রাতে ঘুমাতেন। মফস্বলের নিম্নবিত্ত পরিবার থেকে আসার কারণে অনেক সেক্টর কমান্ডার তাকে এলিট মনে করতেন না এবং তাকে এড়িয়ে চলতেন। 1972 সালের নভেম্বর মাসে দিল্লি সফরকালে বাংলাদেশি প্রতিরক্ষা প্রতিনিধি দল অস্ত্র ফেরতদানের প্রশ্নটি উত্থাপন করে প্রত্যুত্তরে এক নির্লিপ্ত সাড়া পান। পরবর্তীকালে জাতীয় সংসদে একজন আওয়ামী লীগ সদস্যের প্রশ্নের জবাবে তথ্য ও বেতার প্রতিমন্ত্রী বলেন যে ভারত ইতিমধ্যেই বাংলাদেশ থেকে দখলীকৃত পাকিস্তানি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের এক বিরাট অংশ ফেরত দিয়েছে এবং এই ফেরতদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অবশ্য মন্ত্রী জাতির স্বার্থে ফেরত প্রদত্ত অস্ত্রশস্ত্রের সংখ্যা বা পরিমাণ উল্লেখ করতে অস্বীকৃতি জানান। প্রিয় বন্ধুরা, এরই সাথে শেষ হলো পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ এই বইটির 3য় পর্বের পাঠ। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।